দেখবেন আমাদের দেশে একটা জিনিস বেশি দিন ইউজ না করা হইলে সেই জিনিসটা কিছুদিন পর আসলে সেই জায়গায় থাকে না। আমার মনে হচ্ছে লাইটগুলো কিছুদিন পর লাইটের জায়গায় থাকে কি না তাও কল্পনার বিষয়। আসলে 300 ফিটে যে লাইটগুলো আছে বা 300 ফিট না বিভিন্ন হাই রোডে যে লাইটগুলো থাকে সেই লাইটগুলো কন্ট্রোল হয় কোন জায়গা থেকে? অনেকের মনে কোশ্চেন আসতে পারে না? এই যে এরকম সাইডে যে রুম বানানো আছে এগুলো কিন্তু ভাই কোনো গোপন আস্তানা বা গোপন রুম না, এই রুম থেকেই এই লাইটগুলো কন্ট্রোল হয়। আমি কিভাবে বলতেছি, কালকে আমি বিকালের দিকে বাসা থেকে বের হয়ে এদিকে আসলাম, আসার পর এই যে লোকটা যে আছে ওনার সাথে কথা হয়েছে। ওনার আমি বলছি কাকা আপনি যদি চান আমি আপনার একটু ভিডিও করতে পারি। উনি কয় দেখো বাবা যদি চাকরি বাকরি চলে যায় এটা তো আর্মিরা নিয়ন্ত্রণ করে, এই কারণে তুমি ভিডিও করো না, তুমি এমনিতে কথা বললে কথা বলে যাও। পরে আমি ওনার সাথে কথা বলে যতটুকু জানতে পারছি যে এই সমস্ত লাইটগুলো যা আছে 300 ফিট, তারপরে আশেপাশে যে লাইটগুলো আছে সব লাইটের নিয়ন্ত্রণ হয় এই রুম থেকে। এই রুমেই এখন লাইট টাইট নিয়ন্ত্রণ করে। আর 300 ফিট একটা নতুন আইন বেঁধে দিছে একটার পরে একটা লাইট জ্বালানোর জন্য, মানে সবগুলো লাইট যাতে একসাথে না জ্বলে। এটা কেন আমাদের দেশের সামরিক বর্তমান অবস্থা তো বুঝতেই পারতেছেন কী অবস্থায় আছে। আর এই রুমগুলো কিন্তু অবশ্যই লাইট রুম বা দেখা যাচ্ছে কন্ট্রোলিং রুম। এটা নিচ দিয়ে তারগুলো নিচে, এই কারণে তারগুলো দেখা যায় না, না হলে অনেকে আসলে অতি সহজেই বুঝে যেতেন। কিন্তু নিচ দিয়ে তারগুলো নেওয়ার কারণে আসলে অনেকে দেখে বুঝতে পারেন না যে তারগুলো আসলে আছে কিনা বা তারগুলো আসলে দেওয়া আছে কিনা, যে এটা থেকে কন্ট্রোল হয় কিনা। এমন অনেক সিচুয়েশন অনেকে আসলে মনে কোশ্চেন আসতে পারে এই রুমগুলোতে কি হয়। এই রুমগুলোতে ম্যাক্সিমাম এই লাইটগুলোর কাজই হয়। যেমন এখন নাকি তাদের উপর থেকে নির্দেশ দেওয়া আছে একটা লাইট জ্বালালে আরেকটা বন্ধ থাকবে, আরেকটা জ্বলবে, মানে মাঝখানে একটা গ্যাপ থাকবে। কেন? আমাদের দেশের এখন বিদ্যুৎ কোয়ালিটি নাকি ভালো না ওনার মতামত অনুসারে। উনি যতটুকু বলছে যে বিদ্যুৎ অত একটা উৎপাদন হয় না, এই কারণে সাশ্রয়ীভাবে বলছে যে চালানোর জন্য, বা আমাদেরও অর্ডার দিচ্ছে সাশ্রয়ীভাবে জ্বালানোর জন্য। এখন এই বিষয়টা নিয়ে আপনাদেরকে কিছু ধারণা দিব যে আমাদের বাংলাদেশে যে বর্তমানে কারেন্ট সিচুয়েশন অথবা বর্তমানে যে সিচুয়েশনটা আছে এটা তো আমাদের সবার জীবনেই হ্যাম্পার ফালাচ্ছে। রাস্তাঘাটে লাইট জ্বালানোর কিছু লিমিটেশন বেঁধে দিছে, এটার ক্ষেত্রে অনেক ধরনের দুর্ঘটনা বর্তমানে 300 ফিটে আমি কিন্তু নিজেই প্র্যাকটিক্যাল লাইফে দেখতে পেরেছি, অথবা অনেকের কাছ থেকে শুনেছি, অনেক ভিডিওতে দেখছি। এটা ম্যাক্সিমাম জিনিসই হলো আলোর স্বল্পতার কারণে। এত বড় একটা এক্সপ্রেসওয়ে অবশ্যই আলো প্রয়োজন ছিল, অবশ্যই আলো দরকার। সো এটা নিয়ে আজকের ভিডিওটা হবে। সো ভিডিওটা দেখতে থাকেন, অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এগুলো করবেন, এগুলো করতে টাকা পয়সা খরচ হয় না, অত কিপটেমি কেন করবেন। সো মূল টপিকে জাম্প করা যাক। 300 ফিটে যখন আপনারা আসবেন অথবা বাংলাদেশের যে কোনো জায়গায় আসবেন দেখবেন এখন আসলে একটা লাইট জ্বলে আরেকটা জ্বলে না, এরপরে আরেকটা জ্বলে আরেকটা জ্বলে না, এরকম আর কি সিচুয়েশন। মানে অনেক জায়গায় দেখা যাচ্ছে কস্ট কাটিং করা হচ্ছে। এটা কি সামান্য সিচুয়েশনের জন্য বা লং টাইমের জন্য? আসলে দেখেন আমি এটা দেখতেছি 300 ফিটের তো আমার প্রতিদিন যাতায়াত, আমি 300 ফিটের না হলেও প্রতিদিন 4 থেকে 5 বার চলাচল করতে হয়, কারণ আমার আশেপাশে বাসা যেহেতু বিভিন্ন কাজে টাজে আমার বিভিন্ন দরকারে আমার 300 ফিট দিয়ে চলাচল করতে হয়। সো রাতের বেলাও দেখা যাচ্ছে 1-2 বার চলাচল করতে হয়। আমি আসলে এই জিনিসটা দেখতেছি 5 আগস্টের পর থেকে। এখন আমাদের দেশে বিদ্যুৎ আমি যতটুকু জানি বর্তমানে মোটামুটি ঠিক আছে, কিন্তু তারপরেও আসলে লাইটগুলো যে কেন ইউজ করা হচ্ছে না, দেখবেন আমাদের দেশে একটা জিনিস বেশি দিন ইউজ না করা হইলে সেই জিনিসটা কিছুদিন পর আসলে সেই জায়গায় থাকে না। আমার মনে হচ্ছে লাইটগুলো কিছুদিন পর লাইটের জায়গায় থাকে কি না তাও কল্পনার বিষয়, বা তাও আসলে দেখার বিষয়। যখন এই লাইটগুলো আনছে জাপানে নাকি ওয়ারেন্টি দিচ্ছে 5 বছরের, 5 বছর ভিতরে লাইটগুলো কিছু হবে না। ওই অবস্থার অনেকগুলো জিনিস আমি জানি, কারণ আমার বাসা যেহেতু আশেপাশে। তো ওই অবস্থাতে এই জিনিসগুলো কীভাবে আনা হয়েছে, কোন প্রক্রিয়ার মাধ্যমে আনা হয়েছে, কোন প্রসেস ফলো করে আনা হয়েছে, এগুলো আমার অনেক কিছুই আসলে নিজের আয়ত্তে আছে বা জানা আছে, কারণ আমি এগুলো আমার চোখের সামনে হয়েছে। এই 300 ফিটটা মনে করেন আমার চোখের সামনে গড়ে উঠছে। আমি ছোটোর দিকে যখন থাকতাম, আমি ছোটোবেলা যখন অনেক ছোটো ছিলাম, আপনার হাফ প্যান্ট পরে ঘুরি, তখন এই 300 ফিটের ভিতরে আমি একসময় ফুটবল খেলতাম। এটা অনেক আগের কাহিনী। আমি তখন স্কুলে ভর্তি হয়েছি কিনা জানি না। তারপর আমি যখন ক্লাস 4-5-এ ছিলাম তখন এই জায়গায় যে গোল চত্বরটা আছে এই জায়গায় একটা আপনার গাতা ছিল অনেক আগে। যারা জানেন, যারা আসলে ঢাকা শহর বা এই এলাকার স্থানীয় তারা বলতে পারবেন এই জায়গায় একটা গাতা ছিল। এই গাতার এই জায়গায় আপনার তখন বালু ফালাচ্ছিল, 300 ফিটে মানে বালি ফালাচ্ছিল। ওই অবস্থাতে আমাদের এই এরিয়ার মানে প্রাক্তন যে প্রধান উপদেষ্টা না কি বলে এটারে, এমপি। সো এমপি ছিল যে এই এরিয়ার। আমি আসলে ওই পোস্টগুলো এত একটা জানি না, বা আসলে রাজনীতি নিয়ে কখনো ঘাটাঘাটি করি না, বা রাজনীতিতে আমি কখনো ইন্টারেস্ট ফিল করি না। হলে আমি কলেজ লাইফে ইউনিভার্সিটি লাইফে রাজনীতি করতে পারতাম। এটা আপনারা জানবেন, অনেক ভিডিওতে আমি আলোচনা করব কেন আমি রাজনীতি পছন্দ করি না। সো এই কারণে ওই সময় উনি আসছিল এই এলাকার যে প্রয়াত এমপি বা প্রাক্তন এমপি, আপনার সম্ভবত এমপি সাহারা খাতুন ছিল, আমাদের যে পালিয়ে যাওয়া গভর্নমেন্টটা, ওই পালিয়ে যাওয়া গভর্নমেন্টের এমপি।
তো উনি থাকাকালীন উনি আসছিল, আইসা এই রোডের কাজ উদ্বোধন করলো 300 ফিটের কাজ উদ্বোধন করার পর আর কি আমরা যে গাতাতে গোসল করতাম, মানে গর্ত একটা ছিল, গর্ততে গোসল করতাম, ছোটো ছিলাম অনেক, আমরা আসলে 300 ফিটে আসতাম, মানে খিলখাতে আসতাম তখন আর কি নৌকা দিয়ে আইসা অনেক কিছুই আর কি করতাম। সো এই 300 ফিটে কী হচ্ছে না হচ্ছে আমরা এগুলো আর কি অতি সহজে মানে বলে ফেলতে পারবো, কারণ এগুলো আমাদের চোখের সামনে হয়েছে। দেখেন এই লাইটগুলো কিন্তু এমনিতেও জ্বলে না। এই ব্রিজের লাইটগুলো যখন তৈরি করছিল তখন অনেক নান্দনিক ছিল, এখন একদিন জ্বালাইতো, 2 দিন জ্বালাইতো না, 3 দিন জ্বালাইতো, 4 দিন জ্বালাইতো না। তো রাস্তার লাইটগুলো কিন্তু সেম, অনেক জায়গায় কিন্তু লাইটই নেই, অনেক জায়গায় বাতি টাতি খুলে নিয়ে গেছে গা। তো এগুলো আমাদের দেশে যখন আপনি একটা জিনিস ইউজ করবেন না, তখন অতি সহজেই সেই জিনিসগুলো আমাদের দেশের ক্ষেত্রে, বাংলাদেশের ক্ষেত্রে অতি সহজেই কিন্তু নষ্ট করে ফেলে। দেখা যাচ্ছে আমরা সাধারণ মানুষই নষ্ট করি, আমাদের মতো মানুষই নষ্ট করে। আমি আপনি নষ্ট না করলে কি হবে? তাদেরও 4টা হাত পা আছে, তারাও মানে কর্ম করে খায়, তারাও রাস্তার ভিতরে বের হয় দেখা যাচ্ছে ইনকাম করার জন্য। তাদের ইনকাম হলো এগুলো খুলে নিয়ে ইনকাম করে, আর আমার আপনি ইনকাম হলো শরীর কষ্ট করে, শরীরের রক্ত ঘাম মানে পানি করে আমরা ইনকাম করি। ডিফারেন্স খালি এতটুকুই, বেশি ডিফারেন্স নাই। তো এই কারণে বলা চলে যে আমাদের দেশে আসলে আমি মনে করি যেটা কোনো জিনিস আসলে বেশি দিন ফালায়া লাগলে সেই জিনিসের আসলে আপনার মেনটেন্যান্স ঠিক মতো হয় না। যেমন এই যে এই জায়গায় পাবলিক টয়লেটগুলো করা হয়েছিল আমাদের দেশে, যখন করা হয়েছিল তখন অনেক ভালো মতো এগুলো সারা ফেলছিল, কিন্তু এখন এগুলো বন্ধ। আমাদের দেশে আসলে নিয়মই এটা, আপনি যখন কোনো জিনিস করবেন তখন সেই জিনিসগুলোর কদর অনেকাংশে থাকবে, কিন্তু আসলে রক্ষণাবেক্ষণের অভাবে বা দেখা যাচ্ছে আমাদের দেশে যারা সিদ্ধান্ত নেয় সেই নীতি নির্ধারকদের সিদ্ধান্তের অভাবে এখন আমাদের দেশে অনেক নীতি নির্ধারণ আছে। যেমন আমি একটা কথা বলি, আমার কিছুদিন আগে আপনার মাসখানেক আগে দেশের বাইরে একটা ইউনিভার্সিটিতে ভর্তির কথা চলতেছিল বাংলাদেশের বাইরে। তখন আমি আমাদের যে উপজেলা পরিষদ আছে, পূর্বাচল উপজেলা পরিষদ, ওইখানে গেলাম। উপজেলা পরিষদে যাওয়ার পর ওই জায়গায় আপনার আমার যে একটা ঈদ দরকার ছিল, আপনার ওইটা বলে ইংলিশে জন্ম নিবন্ধন, মেবি ইংলিশে জন্ম নিবন্ধন প্রয়োজন ছিল। তো জন্ম নিবন্ধনটা তোলার সময় আমি দেখলাম যিনি আর কি কাজ করতেছে টিএনও মেবি, এখন তো যখন আমি ভিডিওটা তৈরি করতেছি তখন বাংলাদেশে তো মেম্বার চেয়ারম্যান নাই, মানে টিএনওরা সব কাজ করে। সো টিএনও উনি নিজেই আর কি দেখা যাচ্ছে কম্পিউটারাইজ কাজগুলো পারতেছে না। ওনার সাথে কাজ করার জন্য 4 থেকে 5টা ছেলে পেলে রেখে দিছে উনি, ওনাদের মনে হয় 300-400 টাকা করে রেগুলার দেয়। এটা আসলে আমি জানি না, আমি অনুমানের উপর বলছি। যদি কারো এই সম্পর্কে আইডিয়া থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। ওই টিএনওর ওই ছেলেপেলেরা আমাকে সব কিছু জিজ্ঞেস করে আমার জন্ম নিবন্ধনটা পূরণ করে সব কিছু করলো। পরে আমি বললাম যে এটা তো টিএনও স্যার অথবা এই জায়গায় যারা চাকরি করে তাদের করার কথা ছিল, আপনারা করে দিলেন, আপনারা একবার সিল সাপোর্ট সব মেরে দিলেন, খালি স্যারের সইটা নিয়ে আসলেন ভিতর থেকে যাইয়া। এখন সইটা উনি করছে কিনা এটাও বলতে পারবো না, বা সইটা আসলে ওনারা দিছে কিনা এটাও আমি জানি না, কারণ আমি ছিলাম বাইরে। ওনারা যা সবগুলো কাজ করে নিছে। এখন আমাদের দেশে সরকারি গভর্নমেন্ট যে জবগুলো করে, অনেকে দেখা যাচ্ছে সামান্য মাইক্রোসফট ওয়ার্ডের কাজই পারে না, অনেকে দেখা যাচ্ছে এক্সেলের কাজই পারে না। এখন কেন এরকম হচ্ছে? বাংলাদেশের আছে কিছু কিছু ভালো ডিপার্টমেন্টে ভালো অফিসার আছে না, কিন্তু সব ডিপার্টমেন্টে না। যেমন আমার যেটা মনে হচ্ছে, আমি যখন বিআরটির স্মার্ট কার্ডটা আনতে গেছিলাম, আমার ডিজিটাল নাম্বার প্লেটের স্মার্ট কার্ড গাড়ির, আমার যে N250, তখন ওই জায়গায় যারা আর কি আমাকে নাম্বার প্লেটের স্মার্ট কার্ডটা দিচ্ছিল, ওনাদের বিহেভিয়ার দেখে আমার এতটুকু মনে হচ্ছে যে ওনারা পাস করছে শুধু আপনার টুপলির উপরে। এখন টুপলির উপরে কি করে পাস করে আর মামা চাচা ধরে কি করে চাকরি নেয়, এটা আমাদের বাংলাদেশে ইউনিভার্সিটি ট্রুথ, একদম চিরন্তন সত্য। সো এই কারণে আমাদের বাংলাদেশে দেখা যাচ্ছে সো কল্ড যে উন্নয়নটা, সেই উন্নয়নটা আসলে হয় না। আপনারাও কমেন্ট করে জানান আপনাদের প্র্যাকটিক্যাল লাইফে কারো ক্ষেত্রে কী রকম হয়েছে সরকারি সেবা নেওয়ার ক্ষেত্রে। কারণ আমাদের সরকারি সেবা নেওয়ার ক্ষেত্রে অনেক ভুক্তভোগী হতে হয়, যেহেতু আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করছি। এটাই আমাদের সবচেয়ে বড় মানে দেখা যাচ্ছে একটা আইডেন্টিটি, আমরা সরকারি সেবাগুলো পাবো না। না হলে আর কিছু বলার নেই ভাই, আমি আর কিছু বলতে পারবো না, কারণ আমার আর কিছু জানার নেই। আমার যতটুকু স্টকে ছিল আমি সব বলে ফেলেছি। এখন অনেকে বলতে পারেন যে ভাই এটা কেন বলছেন? ভাই আমার কাছে যতটুকু কথা ছিল আমি মনে হয় সবগুলো কথা আপনাদেরকে শেয়ার করে ফেলেছি। কারণ আমাদের বাংলাদেশে আপনি যে কোনো সরকারি অধিদপ্তরে যান, যারাই চেয়ারে বসে আছে তারা 90% বিগত গভর্নমেন্টের ছিল। আর ওই বিগত গভর্নমেন্টের আমলে কি হয়েছে না হয়েছে, যেমন আমার এক বন্ধু ওই ডিগ্রিতে পাশ করছে, ডিগ্রিতে পাশ করে এখন চাকরি করে তিতাসে। আমি বলতেছি না ডিগ্রি একবারে খারাপ, ডিগ্রিতে যারা পড়েন তারা কিছু পারেন না, অথচ ভাই তার সিজিপিএ ছিল 2.95 বা 98 সামথিং, 3 পয়েন্টের নিচে ছিল আর কি ডিগ্রিতে পড়া অবস্থায়। আর আমি বাংলাদেশে একটা স্বনামধন্য ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করতেছি বা শেষ করছি পর্যায়ে, আমার সিজিপিএ মনে করেন আলহামদুলিল্লাহ অনেক ভালো, তারপরও আমি চাকরি পাচ্ছি না। আমার নিজেরটাই বললাম, আমি ওইরকম কোনো ভালো চাকরি পাচ্ছি না। যে চাকরিগুলো পাচ্ছি সেগুলো আমার
স্টার্টিং স্যালারি ভাই বলে যে 20,000, 15,000, আরেক জায়গায় একদিন গেছি 12,000 টাকা, ভাইবা টাইবা দিয়েছি তখন বলে 12,000। এগুলো হলো আমাদের দেশের আর কি চিরাচরিত কথা, চিরাচরিত জিনিস, যেগুলো আসলে ইউনিভার্সের ট্রুথে পরিণত হয়েছে বাংলাদেশের ক্ষেত্রে। তো বাংলাদেশে বসবাস করি, আসলে এগুলো আমাদের নিয়েই বসবাস করতে হবে, কিছু করার নাই ভাই। কারণ এই দেশটা অনেক বিচিত্র প্রকার, এই দেশে অনেক বিচিত্র প্রকার মানুষ বসবাস করে। তো এই কারণে আমরা এগুলো নিয়েই বসবাস করতে হবে, এগুলো নিয়েই চলতে হবে, কিছু করার নাই। তো আপনারা যারা যারা প্র্যাকটিক্যাল লাইফে এমন কোনো সিচুয়েশনে পড়ছেন যে রাস্তার ভিতরে লাইটের কারণে আপনার দুর্ঘটনা ঘটছে, তাহলে আপনি কমেন্ট করে জানাতে পারেন। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলে কী কী বিষয় নিয়ে ভিডিও চান সেগুলো জানাতে পারেন। আমার ভিডিওটা একটু র্যান্ডম হয়েছে, কারণ আমি তো ডেইলি লাইফ ব্লগিং মতো করি, মানে ডেইলি লাইফের ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করি। কিছু কিছু টপিক আমি বাছাই করে রাখি আগে থেকে, সেগুলো চেষ্টা করি ডেইলি লাইফে আপনাদেরকে বলার জন্য। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কী করে ডেভেলপ করা যায়, একটি করে লাইক দিয়ে দিবেন।